Hello everyone, this is Shakib from Scholar Educar. Welcome back to another tutorial. আজকে টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ প্রিপারেশন ফিজিক্স সেকেন্ড পেপার থেকে চলতরিৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের উপরে। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো এর আগে আমি চলতরিতের উপরে দুইটা টাইপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা ওই দুটি টিউটোরিয়াল দেখো নাই অবশ্যই টিউটোরিয়াল দুটি দেখে নিবে, কারণ তোমরা জানো যে বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ প্রিপারেশনের জন্য চলতরিৎ চ্যাপ্টারটি অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে তোমরা এমসিকিউ অবশ্যই পাবা। সুতরাং এই চ্যাপ্টারটি তোমাদেরকে খুব ভালোভাবে। আর আরেকটি বিষয় সেটি হলো, তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো যে আমি বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ প্রিপারেশন গাইডলাইন, টিপস, হ্যাকস এবং শর্টকাট ট্রিক্স নিয়ে একটি টিউটোরিয়াল আপলোড করেছিলাম। তোমরা যারা ওই টিউটোরিয়ালটি দেখো নাই অবশ্যই দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিবে। কারণ আমি ওই টিউটোরিয়ালে বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ এক্সামের জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং কী কী প্রবলেম সলভ করলে বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ এক্সামে কমন পাওয়া যাবে বা কী কী বই পড়তে হবে বা কীভাবে পড়াশোনা করলে ম্যাক্সিমাম মার্ক গেইন করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি ওই টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সুতরাং তোমরা যারা ওই টিউটোরিয়ালটি দেখো নাই অবশ্যই দেখে নিবে। আর তোমরা যদি চলতরিতের আজকের এই টাইপ সম্পর্কে জানতে চাও অবশ্যই পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ প্রিপারেশন ফিজিক্স চলতরিৎ, এই টাইটেলটি দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো টাইপ 3। টাইপ 3-তে বলা আছে উৎপন্ন তাপ, কাজ ও ক্ষমতা নির্ণয়। তাহলে দেখো, আমরা উৎপন্ন কাজ, তাপ, ক্ষমতা নির্ণয় সংক্রান্ত কিছু সূত্র দেখবো প্রথমেই। এই সূত্রগুলো অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে এই রিলেটেড ম্যাথ সলভ করতে গেলে অবশ্যই সর্বপ্রথম এই সূত্রগুলো তোমাদেরকে আয়ত্তে আনতে হবে, যার কারণে আমি তোমাদেরকে শুরুতেই এই সূত্রগুলো আলাদাভাবে লিখে রেখেছি। তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে, তাহলে তোমাদের ম্যাথ করতে অনেক বেশি সুবিধা হবে। আমরা প্রথম সূত্রটা দেখবো, কি বলা আছে, তড়িৎ যন্ত্রের ক্ষমতা বা পাওয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, ভোল্টেজ ইন্টু কারেন্টের গুণফল। ইকুয়াল আবার কি লিখতে পারবো, দেখো এখানে ভি ইন্টু আই আছে, তাহলে ভির পরিবর্তে আমরা কত লিখতে পারি, আই আর লিখতে পারি। তাহলে টোটাল কত হবে, আই স্কোয়ার ইন্টু আর হবে। তারপর আমরা আরেকটা ফর্মে লিখতে পারি, সেটা হলো ভি ইন্টু আই এর জায়গাতে আমরা কি করতে পারি বলো তো, ভিকে রেখে আই এর জায়গাতে আমরা কি লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি। তাহলে কত হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর হবে। তাহলে দেখো, এই তড়িৎ যন্ত্রের ক্ষমতার সূত্র কয়টা, তাহলে হলো 3টা সূত্র হলো। আমরা একটা সূত্র থেকে বাকি আরো 2টা সূত্র ডিরাইভ করতে পারি। তারপরে দেখো, থার্ড নাম্বার যে সূত্রটা রয়েছে সেটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটি হলো তড়িৎ প্রবাহের ফলে সম্পন্ন কাজ বা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন শক্তি ইকুয়াল কি লিখতে পারি, আমরা লিখতে পারবো পি ইন্টু টি। পিটা হচ্ছে কি, পাওয়ার, এবং টি হচ্ছে সময়। এখন দেখো, পাওয়ারের জায়গাতে আমরা কিন্তু এই যে 3টা সূত্র কিন্তু আবার ইউজ করতে পারবো। আমরা জানি পাওয়ার বা ক্ষমতা ইজ ইকুয়াল টু ভিআই, তাহলে পির জায়গাতে ভিআই লিখলে কত হবে, তড়িৎ প্রবাহের ফলে সম্পূর্ণ কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো ভিআই টি লিখতে পারবো। আবার একইভাবে পির জায়গাতে যদি আই স্কোয়ার আর লিখি তাহলে কত হবে, সূত্রটা নতুন একটা রূপ লাভ করবে, সেটি হলো আই স্কোয়ার আর ইন্টু টি হলো। আবার এখানে দেখো, পি ইজ ইকুয়াল টু যদি ভি স্কোয়ার ভাগ আর লিখে দিই তাহলে দেখো আমাদের কৃত কাজ বা উৎপন্ন শক্তি ইকুয়াল কত লিখতে পারবো, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি লিখতে পারবো। তাহলে দেখো, আমরা এই ডব্লিউ ইকুয়াল টু পিটি থেকে আবার নতুন করে আরও 3টি সূত্র ডিরাইভ করতে পারতেছি। এই সূত্রগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই সূত্রগুলো মনে রাখতে পারলেই তোমরা এই যে এমসিকিউ যে ম্যাথগুলো আসবে এই ম্যাথগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা দেখবো দ্বিতীয় নাম্বার যে সূত্রটা রয়েছে সেটি দেখবো, সেটি হলো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ বা হিট এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0.24 ইন্টু পিটি। পিটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, টি হচ্ছে টাইম। ইকুয়াল টু আবার কি লিখতে পারবো, পির জায়গাতে দেখো এই 3টে সূত্র আমরা লিখতে পারবো না আবার, হ্যাঁ তাই লিখছি। দেখো 0.24 ইন্টু পির জায়গাতে লিখছি ভিআই, তারপর আগে থেকে টি ছিল। একইভাবে 0.24 ইন্টু পির জায়গাতে কত লিখছি, আই স্কোয়ার আর, তাহলে কত হলো, টোটাল দাঁড়াইলো কত, 0.24 ইন্টু আই স্কোয়ার আর ইন্টু টি। তারপরে দেখো, পির জায়গাতে আবার কত লিখতে পারবো, ভি স্কোয়ার ভাগ আর লিখতে পারবো। তাহলে কত হলো, 0.24 ইন্টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে দেখো, এই সূত্রটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 4 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হলো, দেখো ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো জে ইন্টু এইচ। এটাও কিন্তু কি বলতো, আমাদের তড়িৎ প্রবাহের ফলে সম্পূর্ণ কৃত কাজ। ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো জে ইন্টু এইচ। এখানে যেটা কি বলতো, তোমরা জানো যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এই জের একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, সেটি হলো 4.2 জুল পার কেলভিন। তাহলে আমরা এখান থেকে যদি এই রিলেটেড কোনো ম্যাথ আসে তাহলে আমরা ডিরেক্টলি জের ভ্যালু কত বসিয়ে দিতে পারবো, 4.2 জুল পার কেলভিন। ইকুয়াল আমরা কত লিখতে পারবো, এম এস ডেল থিটা লিখতে পারবো। তাহলে এমটা কি হচ্ছে বলতো, ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা ইজ ইকুয়াল বলতো তাপমাত্রার পরিবর্তন।
তাহলে যদি এই রিলেটেড ম্যাথ আসে তাহলে ডিরেক্টলি এই সূত্রটা আমরা ইউজ করে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। তারপরে দেখো আরেকটি ইম্পর্ট্যান্ট সূত্র রয়েছে, সেটা হলো বাতির সংখ্যা বা বাল্বের সংখ্যা কত হবে। এন ইকুয়াল আমরা লিখতে পারবো প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই প্রতিটি বাল্বের ক্ষমতা। তাহলে আবার দেখো প্রদত্ত ক্ষমতা যেটা তোমাকে পাওয়ারটা দেওয়া হবে ডিভাইডেড বাই প্রতিটি বাতির পাওয়ার। ঠিক আছে, এই রিলেটেড একটা ম্যাথ আমরা সবার শেষে করবো এখানে, তখন তোমরা ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো এবং তোমরা এই সূত্রগুলো এখনই খাতায় নোট করে নিবে, তাহলে তোমাদের এই ম্যাথগুলো পরবর্তী ম্যাথগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো আমরা প্রথম ম্যাথটি সলভ করবো। দেখো প্রবলেম 1-এ বলা আছে একটি বৈদ্যুতিক ড্রিল 220 ভোল্টে চালিত হয়ে 6 অ্যাম্পিয়ার প্রবাহ টানে। বৈদ্যুতিক ড্রিলটি 1 মিনিটে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহার করবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু বুয়েট 2010-11 সেশনে আসছে, সুতরাং এই প্রবলেমটা তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে এবং এই রিলেটেড প্রবলেমগুলাই কিন্তু তোমাকে বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রবলেমগুলাই কিন্তু তোমাদের প্রিলিমিনারি এমসিকিউ এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রবলেম 1টা এখন সলভ করবো। তাহলে দেখো এখান থেকে আমাদের যেটা বের করতে বলছে বৈদ্যুতিক কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহার করবে। তাহলে বৈদ্যুতিক শক্তি বা কৃতকাজ আমরা কত জানি বলতো, ডব্লিউ ইকুয়াল আমরা জানি কত, ভি অনেক কিছুই জানি সূত্র অনুসারে দেখো, কিন্তু আমাদের লাগবে কোনটা বলো তো, ভিআইটি লাগবে, ভিআইটি লাগবে। কেন ভিআইটি ইউজ করলাম দেখো, এখানে ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে কোথায় 6 অ্যাম্পিয়ার, তাহলে কত হলো 220 ইন্টু 6। আবার দেখো এখানে টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে দেখো 1 মিনিটে দেওয়া আছে, তাহলে 1 মিনিট হলে সেকেন্ডে কত হবে বলো তো, 60 সেকেন্ড হবে। এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 7.92 ইন্টু 10⁴ জুল। তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বার অ্যান্সার। দেখতে পাচ্ছ, তাহলে বুঝতেই পারতেছি অনেক সহজে একটি প্রবলেম আমরা খুব সহজেই সলভ করে ফেললাম। জাস্ট এই সূত্রটা ইউজ করলাম আর এখানে বসাই দিলাম, তাহলে কিন্তু আমাদের মানটা পেয়ে গেলাম। দেখো প্রবলেমটিও বলা আছে দুইটি 100 ওয়াট এবং 230 ভোল্টের বাল্ব সিরিজ সংযোগ প্রদান পূর্বক পুনরায় 230 ভোল্টের সংযোগ করলে বাল্ব দুইটির সম্মিলিত শক্তি কত হবে। এই কোশ্চেনটা আসছে চুয়েট 2010-11 সেশনে। তাহলে এখানে যেটা বলা হয়েছে দুইটা বাল্ব 230 ভোল্টের সিরিজ সংযোগ দিলে তোমার এখানে সম্মিলিত শক্তিটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখানে আগে আমাদেরকে কি বের করতে হবে, সম্মিলিত শক্তি বের করতে হবে। তাহলে শক্তি বের করতে গেলে কত লাগবে, ভোল্টেজ লাগবে আর আমার কি লাগবে, রোধ লাগবে। এই যে দেখো ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, অথবা তোমাকে যদি আই স্কয়ার অথবা আর এ যাও তাহলে এটা অনেক বেশি কাজ করতে হবে, কারণ তড়িৎ প্রবাহ আবার বের করতে হবে, এখান থেকে তড়িৎ প্রবাহ বের করতে গেলে অনেক টাইম লাগবে। সুতরাং অত দরকার নেই, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু পি ইকুয়াল টু ভি স্কয়ার আর এই সূত্র ফেলে দিই, আমরা কি করতে পারবো তো সম্মিলিত শক্তিটা বের করতে পারবো। তার আগে আমাদের যেটা বের করতে হবে সেটি হলো রোধ কত সেটা বের করতে হবে। তাহলে রোধ কত হতে পারে বলো তো, আর ইকুয়াল টু কত হবে, আমরা জানি পি ইকুয়াল টু কত, ভি স্কয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে, ভি স্কয়ার ডিভাইডেড বাই পি হবে। তাহলে এখানে ভির ভ্যালু কত বলো তো, ভির ভ্যালু দেওয়া আছে 230 ভোল্ট, তাহলে 230 ভোল্ট লিখো, 230 ভোল্ট এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই পাওয়ার কত দেওয়া আছে 100 ওয়াট, 100 ওয়াট ইকুয়াল টু ক্যালকুলেশন করলে তোমরা পাবা 529 ওহম। তাহলে দেখো 529 ওহম পাইলাম। এখানে কিন্তু দেখো দুইটি বাল্ব ব্যবহার করা হয়েছে, সিরিজ সংযোগে ব্যবহার করা হয়েছে, তাহলে একটি বাল্বের রোধ পাইলাম কত 529 ওহম। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখলাম, যেহেতু দুইটা বাল্ব ব্যবহার করা হয়েছে এবং সিরিজ সংযোগ দেওয়া হয়েছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো, তাহলে দুইটা বাল্বের যোগফল হবে, তাহলে একটা বাল্ব 529 ওহম, তাহলে আরেকটা দুইটা বাল্ব মিলে কত হবে 529 ইজ ইকুয়াল টু কত, তাহলে দুইটা যোগফল, তাহলে দুইটা যোগফল করলে যেটা পাবো আমরা 1558 ওহম। যেহেতু বাল্ব দুটি সিরিজ সমবায় দেওয়া হয়েছে তাহলে আমাদের তুল্য রুটটি হবে 1058 ওহম। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, ডিরেক্ট সূত্র বসে দিয়ে আমাদের পাওয়ারটা বের করতে হবে। পি ইজ ইকুয়াল টু কত জানি, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জানি, ভির ভ্যালু কত 230 ভোল্ট, তাহলে 230 ভোল্টের উপরে যদি স্কয়ার করবো ডিভাইডেড বাই আর এর ভ্যালু 1058। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার হবে 50 ওয়াট, 50 ওয়াট। তাহলে দেখো আমাদের এখান থেকে অ্যান্সারটা হবে কি বলতো, সি নাম্বার 50 ওয়াট। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই প্রবলেমটি সলভ করলাম। প্রথমে আমাদেরকে যেটা করতে হলো, দুইটা স্টেপে করছি। প্রথমে আমাদের রোধ বের করে নিতে হয়েছে, দেন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিয়েছি, দেন তারপর আমরা কি করছি, ডিরেক্ট সূত্র বসাই দিয়ে আমাদের সম্মিলিত শক্তি বা পাওয়ার যেটা রয়েছে সেটা আমরা বের করে ফেললাম। তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ এক্সাম এবং পাশাপাশি রুয়েট কুয়েট চুয়েটের যে সম্মিলিত ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। দেখো আজকের টিউটোরিয়ালের প্রবলেম 3 সলভ করব। প্রবলেম 3তে বলা আছে 220 ভোল্ট সরবরাহ লাইনে 1 আওয়ারের জন্য ব্যবহৃত একটি হিটারকে 110 ভোল্টের সরবরাহ লাইনে 4 ঘন্টার জন্য ব্যবহার করা হলে উৎপন্ন তাপ কত হবে। তাহলে দেখো এখানে বলা আছে একটা হিটারকে প্রথমে 220 ভোল্টের একটি সরবরাহ লাইনে 1 ঘন্টা
ইউজ করা হয়েছে এবং পরবর্তীতে সেটা যদি কী করা হয় 220 ভোল্টে ব্যবহার না করে 110 ভোল্টে 4 ঘন্টার জন্য ইউজ করলে এর উৎপন্ন তাপের কি কোনো পার্থক্য হবে, না দ্বিগুণ হবে, না অর্ধেক হবে, না আগের মতোই থাকবে, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা অনেক সহজ একটা প্রবলেম। প্রথমে তোমাকে দেখো V2 ইকুয়াল টু কত হবে বলো তো, V2 ইকুয়াল টু যেটা দেওয়া আছে দেখো 110 ভোল্ট, তার মানে কি বলো তো V1 এর অর্ধেক, তাহলে কত হবে V2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই 2। তারপরে T2 কত দেওয়া আছে দেখো 4 আওয়ার, আর T1 কত বলো তো 1 আওয়ার, তাহলে T2 ইকুয়াল টু 4 ইন্টু T1। ঠিক আছে, তাহলে এখান থেকে H1 মানে কি বলতো, প্রথমটার জন্য প্রথম শর্তের জন্য উৎপন্ন তাপ H1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের যে সূত্রটা জানি সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে কত দেওয়া আছে, V দেওয়া আছে, T দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 0.24 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে এখানে কত ভি স্কোয়ারের জায়গাতে কত V1 হবে, আর টির জায়গাতে কত হবে T1 লিখলাম। তাহলে দেখো এখান থেকে H2 ইকুয়াল টু কত হবে, তাহলে বলো তো H2 ইকুয়াল আমরা লিখতে পারবো, এই যে দেখো 0.24, এটা তো থাকবেই কনস্ট্যান্ট একটা ভ্যালু, না লিখলেও পারতাম, কারণ দুইটা একসাথে যখন আমরা কাটাকাটি করবো ভাগ করে দিলে অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে H2 ইকুয়াল টু কত হবে দেখো, H2 ইকুয়াল আমরা লিখতে পারবো V2 স্কোয়ার। তাহলে V2 স্কোয়ার মানে কত, V2-র ভ্যালু কত V1 ভাগ 2, তার মানে কত হচ্ছে বলো তো V1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আর ইন্টু কত বলো তো T2-র ভ্যালু কত বলো তো 4 ইন্টু T1, 4 ইন্টু T1। তাহলে এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকতেছে বলো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই যে দেখো পাবো 0.24 V1 স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু T1, তার মানে কত থাকতেছে বলো তো, এখানে উৎপন্ন তাপটা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো প্রবলেম 4-এ বলা হয়েছে দুইটি 25 ওয়াট এবং 100 ওয়াটের বৈদ্যুতিক বাতিকে অনুক্রমিক সমবায়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ দেওয়া হলো, তাহলে নিচের কোনটি ঘটবে। দেখো 100 ওয়াটের ব্যাটারি উজ্জ্বলভাবে জ্বলবে, না 25 ওয়াটের বাতি উজ্জ্বলভাবে জ্বলবে, না উভয় বাল্ব সমানভাবে জ্বলবে, না কোনোটিই নয়। দেখো এটা তোমাকে বের করতে হবে কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে আর কোনটা একটু কম উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে দেখো এখান থেকে আমাদের যেটা করতে হবে, সবার আগে এই যে রোধটা বের করে নিতে হবে। তাহলে P ইকুয়াল টু V1 স্কোয়ার ডিভাইডেড বাই আর 25 ওয়াটের জন্য, তাহলে আর 25 ওয়াটের জন্য রোধ কত হবে বলো তো, V1 স্কোয়ার ডিভাইডেড বাই কত P। ঠিক আছে, একইভাবে তাহলে আর 100 ওয়াটের জন্য তোমার রোধটা কত হবে বলো তো। তাহলে দেখো এখানে দেখো V1 আর V2 লিখতে হবে না, কারণ দুইটার ভোল্টেজই একই হবে, কারণ আমাদের যে সোর্সটা দিব সেটা একটা নির্দিষ্ট ভোল্টেজেরই সোর্স দিব। তাহলে এখান থেকে কত হবে V স্কোয়ার ডিভাইডেড বাই আর 100। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 25 ওয়াটের বাল্বের জন্য রোধ কত হবে বলো তো, V স্কোয়ার ডিভাইডেড বাই P হবে, মানে V স্কোয়ার ডিভাইডেড বাই 25। একইভাবে তাহলে আর 100 ওয়াটের জন্য আমার রোধটা কত বলে, V স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে বলো তো 100 হবে। তাহলে এখানে V স্কোয়ার ডিভাইডেড বাই কত লিখতে পারবো বলো তো 100। তাহলে দেখো তো এই V স্কোয়ার ডিভাইডেড বাই 25 বড় না V স্কোয়ার ডিভাইডেড বাই 100 বড়, তাহলে কত V স্কোয়ার ডিভাইডেড বাই 25 অবশ্যই বড়। তাহলে রোধ কার বেশি হচ্ছে বলো তো, তাহলে এখান থেকে তোমরা তুলনা করে কি বলতে পারতেছো, 25 ওয়াটের রোধটা কিন্তু বেশি হচ্ছে। আবার আমরা P ইকুয়াল টু কত জানি বলো তো, I স্কোয়ার ইন্টু আর, তাহলে যার রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে। তাহলে দেখো 25 ওয়াটের বাল্বের জন্য আমরা কি পাইলাম বলো তো, রোধ পাইলাম কিন্তু কত V স্কোয়ার ডিভাইডেড বাই 25, আর 100 ওয়াটের বাল্বের জন্য পাইলাম V স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো তো 100 পাইলাম। তাহলে কোনটা বড়, যেহেতু V স্কোয়ার ডিভাইডেড বাই 25 বড়, সুতরাং আমার কত হচ্ছে 25 ওয়াটের বাল্বের জন্য রোধটা বেশি হবে, সুতরাং কি হবে P ইকুয়াল টু I স্কোয়ার আর। এই সূত্র যদি বসাই দিই তাহলে কত হবে, P সমানুপাতিক আর হবে, তাহলে যার রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে এবং সেই বাতিটা বেশি জ্বলবে। তাহলে অ্যান্সার কী হবে বলো তো, 25 ওয়াটের বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। আর কারেন্টটা, আর এখানে আরেকটা বিষয় খেয়াল করে, এখানে কারেন্টটা কিন্তু সেম থাকবে, কারণ এটা কি বলতো সিরিজ সমবায়ে কানেকশন দেওয়া হয়েছে, কারণ সিরিজে আমাদের কারেন্ট একই থাকে, মানে একই কারেন্ট ফ্লো করে, সুতরাং এটা টোটালি ডিপেন্ডেন্ট কার উপর বলতে রেজিস্ট্যান্সের উপরে, তার পাওয়ার বেশি হবে এবং সেই বাতি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পারছো। তারপরে দেখো প্রবলেম 5, দেখো অনেক সহজ একটি প্রবলেম। কোনো বাড়ির মেইন মিটার 15 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্টে চিহ্নিত করা হয়েছে, কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাড়ির নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তাহলে দেখো এখানে যেটা বলছে, এখানে কতগুলো বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি জানি বলো তো, একটু আগে যেটা আমরা দেখলাম, এই যে দেখো বাতির সংখ্যা N ইকুয়াল টু প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই প্রতিটি বাতির ক্ষমতা। তাহলে আমাদের প্রদত্ত ক্ষমতা কত বলো তো, VI ডিভাইডেড বাই প্রতিটি বাতির ক্ষমতা কত, প্রতিটি বাতির ক্ষমতা হলো 60 ওয়াট। তাহলে ভি ভ্যালু কত দেওয়া আছে দেখো 200 ভোল্ট, 200 ইন্টু কারেন্ট কত দেওয়া আছে 15 ডিভাইডেড বাই 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো বলো তো 50 ওয়াট অ্যান্সার পাবো। তাহলে দেখো 50 পাবো, 50T।
তাহলে আমরা ওই বাড়িতে কি করতে পারবো, তো 50টা বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো। 50টা বাতি ইউজ করলে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তাহলে এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে। আর তোমরা যদি একইভাবে বুয়েট প্রিলিমিনারি এমসিকিউ প্রিপারেশন বা রুয়েট কুয়েট চুয়েট সম্মিলিত ভর্তি পরীক্ষার জন্য ম্যাথ ফিজিক্সের উপরেও টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তোমাদের জন্য এই টিউটোরিয়ালগুলো আপলোড করব। আর হ্যাঁ, তুমি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।